যা বলছিলাম আমরা এই বইটা আমাদের অনেক বড় বই, কিন্তু এই বইটা থেকে যদি আমরা নোট করে পড়তে পারি তাহলে আমাদের এই বইটা হয়তো বা আমার 560 পেজের একটা বই দেখা যাচ্ছে। এই বইটা থেকে নোট করলে আমার বড় জোর 20 থেকে 30 পেজ যদি বা 40 পেজ যদি আমরা নোট করে সুন্দর করে করতে পারি। যে সবচেয়ে তোমাদের মাঝখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমাদের মাঝখানে তারই চাকরি হবে যে স্ক্রিনিং করতে পারবে ভালো। মনে করো আমি তোমাদের পড়াইতে গিয়ে বলছিলাম মাশরুম এটা বেশি আসে না, কখনো দেখিনি আসছে, বা তোমার এই স্পাইস কন্ডিমেন্টস থেকে কখনো প্রশ্ন করতে দেখি নাই। এই যে তোমার মনে করো আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে আজকে বলতেছি যে এরকম জিনিসগুলো আসে না। ঠিক তেমনি তোমরা একটু দেখে রাখো যে তোমার কোনগুলো আসে আর কোনগুলো আসে না, একটু স্ক্রিনিং করতে পারো তাহলে ভালো হবে। তো এই বইটা দেখে যদি তুমি ল্যাপটপে রেখে তুমি যদি মনে করো যে জাস্ট এটা মানে দেখে 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 ভিতর থেকে তোমরা প্রশ্নের ইয়েগুলো অ্যান্সারগুলো তোমরা করতে পারো, কালেক্ট করতে পারো, সেটাই হবে বেস্ট। এখন কথা হচ্ছে যে প্রশ্নের অ্যান্সার কিভাবে আমি কালেক্ট করব, সেই প্রক্রিয়াটা আমি তোমাকে দেখাই দিব। ওকে, এই বইটার মানে তুমি সূচিপত্রটা আমি তোমাদের দেখাই। সবাই একটু মনে রাখো, অথবা যদি তোমাদের মনে যাদের যাদের হাতে কাগজ কলম আছে তারা নোট করে রাখতে পারো, অথবা তোমরা আমার রেকর্ড দেখে পরেও তোমরা এই করতে পারো। দেখো, বাড়ি বিআরআই যত ফসল উদ্ভাবন করছে সবগুলা ফসলের ডিটেল তথ্য এখানে দেয়া আছে। এখন আমি কি এত পড়া সম্ভব? যেমন ধরো, কন্দাল ফসল দিয়ে শুরু করছে মানে টিউবার ক্রপ। তুমি কি যদি বলে কন্দাল ফসল কি, তুমি প্রথমে কনফিউজড হয়ে যাও না? কন্দাল মানে টিউবার, কন্দ থেকে কন্দাল। তাহলে আলু হচ্ছে টিউবার ক্রপ। যেমন বাড়ি আলু 13 গ্রানুলা, তারপরে বাড়ি আলু 25 অ্যাস্টোরিক্স, বাড়ি আলু 28 লেডি রোজেটা, বাড়ি আলু 29 এরকম। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদেরকে ধান গবেষণার আধুনিক ধানের চাষ বইতে যখন পড়ছিলাম, তোমরা পড়ার সময় বিশেষ করে তোমরা যখন ধানের জাত পড়বা, এই যে 1 থেকে 26 পর্যন্ত ধানের কিছু নাম আছে, নিজামি, বরকত, তারপরে হচ্ছে ময়না, গাজী, এরকম বিভিন্ন নাম আছে। তো আলুর কিন্তু সবগুলা জাতের কিন্তু নাম নাই, তবে কিছু জাতের নাম আছে। তবে ওই জাতগুলোর নাম তোমরা একটু স্পেশালি মনে রাখার চেষ্টা করো। এখানে তোমার বাড়ি আলো 79 পর্যন্ত আছে। আমার মনে হয় এই বইটার আরো লেটেস্ট ভার্সন আছে, আমি তোমাদেরকে এই লেটেস্ট ভার্সনটা দিতে পারবো ডাউনলোড করে। তো আমার কাছে আজকে যেটা ওপেন করছি এটা আমরা একটু দেখি, ওই লেটেস্ট ভার্সন থেকে আরো লেটেস্ট জাতগুলো তোমরা দেখে রাখবা। আর এর চেয়েও বড় কথা হচ্ছে, আমাদের এই ইয়েতে বিআর এর ওয়েবসাইটে গেলে একেবারে আলুর যত লেটেস্ট জাত আছে সব লেটেস্ট জাতটাই তোমার সামনে আসবে। তো আমাদের এখানে আলু সম্বন্ধে পড়তে গেলে আমাদের কি কি পড়তে হবে, এবার কথা হচ্ছে আমি তোমাদেরকে বলবো আলু সম্বন্ধে পড়তে গেলে কি কি পড়তে হবে। এটা আমরা ওই আলুর ভিতরে গেলে তোমাদের পড়তে হবে। যেমন ধরো, আলুর বেসিক পরিচর্যা কি, তোমার আলুর কোন কোন স্পেসিফিক জিনিসগুলো তোমার আসতে পারে। যেমন ধরো, উইডিং, এটা কি ইম্পর্টেন্ট? না। তারপরে মালচিং, এটা কি ইম্পর্টেন্ট? না। তো তোমার আলুর মধ্যে বা যে কোনো ফসলের মধ্যে আমরা উইডিং করি, ফার্টিলাইজেশন করি, ইরিগেশন দিই, মালচিং করি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে আলুর ক্ষেত্রে কিছু স্পেশাল প্র্যাকটিস আছে। যেমন ধরো, আলুর ক্ষেত্রে তোমার আমাদের যেটাকে বলা হয় তোমার আর্থিং আপ, এটা খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বর হচ্ছে তোমার ওই যে আমি তো ভুলে গেলাম, হলাম বলা হয়। এই যে তোমার আলুটাকে তুলে আলুটাকে করা হয় তোমার কয়েকদিন রেখে দেওয়া হয়, আলুর চামড়াটা যেন শক্ত হয়। আমরা দেখবো ওই শব্দটার নামটা আমি এই মুহূর্তে মানে হঠাৎ করে অনেক সময় হয় না, খুব কাছের কোনো শব্দ ভুলে যাই আমরা। তো এই জিনিসগুলো আমরা আলুর ক্ষেত্রে পড়ে রাখবো। এবং আলুর রোগগুলো কি কি, আলুর রোগগুলো কিন্তু আমরা যেহেতু আমরা রোগবালাইতে পড়ছি প্লান্ট প্যাথোলজিতে, এইখানে আবার পড়বো, এখানে আবার পোকামাকড় পড়বো। তুমি একটা জিনিস কয়েক জায়গা থেকে পড়বা তাহলে তোমার মনে থাকবে। যখন আলু পড়তে যাবা, আলুর রোগগুলো কি কি, যেমন ধরো আলুর ক্ষেত্রে 2টা রোগ খুবই গুরুত্বপূর্ণ, আর্লি ব্লাইট আর লেট ব্লাইট। আমি গতকালকে তোমার কিন্তু লেট ব্লাইটের কেন হয়, কখন হয়, কোন ওয়েদার কন্ডিশনে হয়, এবং এটার ক্ষেত্রে কি করণীয়, এই জিনিসটা তোমাদের বলছি। আবার টমেটোর ক্ষেত্রেও কিন্তু সেম রোগ হয়, দুইটাই সোলানিসি ফ্যামিলির। তাহলে আলু এবং টমেটোর ক্ষেত্রে তোমরা এই রোগগুলোর কথা মনে রেখে দেবা। আবার আলুর ক্ষেত্রে কোন পোকাটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সেটা হচ্ছে আলুর সুতলি পোকা। বাংলায় নাম শিখবা, ইংরেজিতেও নাম শিখবা। ইংরেজিতে নাম হচ্ছে পটেটো টিউবার মথ। তাহলে এই যে তুমি আলুর ক্ষেত্রে শিখে রাখলা,
এই মানে মানে গুরুত্বপূর্ণ যে পোকা, গুরুত্বপূর্ণ ডিজিজ, তাহলেও তুমি আর আলু মানে আলু সংক্রান্ত কোনো কিছু ভুল করবে না। তখন আলুর স্পেশাল প্র্যাকটিস কি, আলুর উৎপাদন কতটুকু হয়, আলু 1 হেক্টরে কতটুকু সিড লাগে। আমি তোমাদেরকে বলছিলাম 1.5 থেকে 2 টন ইয়ে লাগে, পটেটো টিউবার লাগে ইয়ে করার জন্য। এখন তোমার অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ফসলে তোমার ইয়ে করা যায়, এই যে তোমার কি বলে আলুর ওই যে টিউবার উৎপন্ন করে, যে এটা কি কিসের মধ্যে করে, ল্যাবে করে, যেটা কেউ একটু বলে দাও না, আমার অনেক সময় তো কথা বলতে বললে হুট করে তোমার টার্মটা মনে আসে না। এই যে কেউ বলে দিতে পারতেছে না, তো তোমার ওই যে ইয়ের মধ্যে যেটা করে ইন ভিভো প্র্যাকটিস করে তোমার যে চারা উৎপাদন করে। টিস্যু কালচার স্যার। টিস্যু কালচার, দেখো শব্দটা আমি একদমই মনে করতে পারতেছিলাম না। তো টিস্যু কালচারের মাধ্যমে আলু মানে বীজ কিভাবে উৎপন্ন করে, এই জিনিসগুলো ভিতরে আছে, আমরা এটা পড়বো। তাহলে মিষ্টি আলু নিয়ে তুমি দেখো, মিষ্টি আলুর একটা জাতের নাম আছে কমলা সুন্দরী, অনেক সময় আসে কমলা সুন্দরী কিসের জাতের নাম। তা এখন মিষ্টি আলুর মধ্যে তোমার কি থাকে, মিষ্টি আলুর মধ্যে কিছু আছে কালার মিষ্টি মিষ্টি আলু, মানে দেখতে ভিতরে কালার, ওটার মধ্যে কি থাকে তোমরা জানো যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তোমার, এই যে জ্যান্থোফিল ইয়ে টিয়ে, যেগুলো কালার যে কোনো সবজির মধ্যে বা ফসলের মধ্যে। কচু খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের কচু নিয়ে তেমন কোনো প্রশ্ন আমি কখনোই দেখি নাই। শোনো, যদি কোনো কারণে আমি তোমাদেরকে কিন্তু একটা জিনিস বলে রাখি, পরীক্ষার হলে যায় তুমি সব পারবা এটা ভুলে যাও, তুমি 2-4টা প্রশ্ন হয়তো বা ছেড়েও আসতে হইতে পারে। আর যদি তুমি এক্সক্লুসিভলি পারো সব, দ্যাটস গুড। তুমি যদি এই কচু ফেলে যাও, মানে যেটা পড়ো নাই কখনো, দরকার নাই, তাহলে তুমি বাদ দাও। তুমি এরকম মনে করো যেটা এরকম কিছু বাদ দিলে তোমার 2-1টা হয়তো বা কমন পড়বে না, কিন্তু অন্যগুলো তুমি ভালো করবা। তাহলে কচু কখনোই আসে না। তবে কচুর ক্ষেত্রে জাতের নাম, 2-1টা জাতের নাম সম্বন্ধে বা কচুর লতি যেটা সবচেয়ে ভালো উৎপন্ন হয় সেটা সম্বন্ধে একটু চেতনা রাখলাম। খেসারি, খেসারি কখনোই আসে না। তবে তোমার অনেক সময় আসে যে খেসারির ডালের মধ্যে কি থাকে যেটা তোমার ল্যাথাইরিজম রোগ করে নাকি। খেসারি কি করে, ল্যাথাইরিজম রোগ করে না, কেউ একজন বলো তো। জি স্যার। কি থাকে খেসারির ডালের মধ্যে, বুয়া বলে না, BOA নাকি, জি স্যার। ওটা পুরো নাম কি, আমি ভুলে গেছি, তোমরা মনে করে দেখার চেষ্টা করবা। মসুর, মসুরের জাতের নাম দেখলা, কিছু ডাল বা কিছু ডালের কিছু রোগবালাই, যেমন অল্টারনেরিয়া নামে কিছু ইয়ে হতে পারে রোগবালাই। সিম্পলি মসুর কিন্তু বিনা চাষে করা যায়, মানে জিরো টিরেজে করা যায়। তাহলে এটাও একটু দেখে রাখলা যে মসুরের তোমার সম্বন্ধে একটু সিম্পল, মানে বাংলায় লেখা, কৃষকদের জন্য এই বইটা লেখা। তুমি এখান থেকে প্রশ্নগুলো থেকে কিছু ছোট ছোট জিনিস তুমি ইয়ে করবা। আর তোমাকে যখন আমি প্রশ্নগুলো দিব তুমি বুঝতে পারবা, বা তুমি যখন প্রশ্ন স্টাডি করবা তখন তুমি নিজে বুঝতে পারবা যে আসলে কি আসে এবং কতটুকু আসে। ছোলা খুব বেশি দরকার নাই, মাসকালাই খুব বেশি দরকার নাই, কিন্তু তুমি ভ্যারাইটির নামগুলো সবগুলোর ক্ষেত্রেই দেখে রাখবা। মুগ ডাল খুব বেশি দরকার নাই। তবে এই জাতীয় ফসলগুলো কোনটা, মুগ ডাল কোথায় চাষ হয় বেশি, বাংলাদেশের লবণাক্ত অঞ্চলে কিন্তু মুগ ডাল করা যায়, ধান খেতে মুগ ডাল ছিটায় দেয়। ফেলন, ফেলনের তুমি তো হয়তো ফেলন নামই শোনো নাই, ফেলনের সাইন্টিফিক নেম তুমি জানো না। এগুলা একটু করে দেখে রাখবা। মটর, তিল এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে সরিষা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমন ধান কেটে বোরো ধান লাগানোর আগে প্রায় 2 থেকে 3 মাসের মতো একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা জমিটা ফাঁকা থাকে, পড়ে থাকে। এই সময়টায় যদি আমরা সরিষা করে সরিষা তুলে ফেলতে পারি, আমাদের সয়াবিন তেলের উপর অনেক নির্ভরশীলতা কমবে। আমরা বাংলাদেশে নিজেদের দেশে মাগনা সরিষার তেল উৎপাদন করতে পারবো, ভোজ্য তেল উৎপাদন করতে পারবো। সেজন্য আমাদের দেশে সরিষাটাকে প্রমোট করা হচ্ছে। তাইলে সরিষা প্রমোট করার ক্ষেত্রে সবাই খেয়াল করে দেখো কোন জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয়। তোমাকে বলছি একটা ফসল কেটে আরেকটা ফসল কাটার আগে মাঝখানে মাত্র 2.5 মাস থেকে 3 মাস সময়। তাইলে আমরা এই সময়টা এতটা মানে সরিষা এমন একটা জাত সিলেক্ট করবো যেটা শর্ট ডিউরেশন, মানে খুব দ্রুত হাত তুলে ফেলা যায়, লাগানো যায় এবং দ্রুত তোলা যায়। তো সরিষার কিছু জাত আছে মাত্র 84 দিন, 85 দিন বয়স। হ্যাঁ, যেমন বাড়ি সরিষা 14, বা এই বাড়ি সরিষা 15, এগুলোর ইয়ে জাত ইয়ে কম, ডিউরেশন কম, যেটা ডিউরেশন কম ওটা বেস্ট। আবার যেটাতে সরিষার বীজের মধ্যে তেলের পরিমাণ বেশি, মনে করো কোনো একটা সরিষায় তুমি 10 কেজি সরিষা থেকে 5 কেজি তেল পাচ্ছ, আবার কোনো একটা সরিষায় 10 কেজি সরিষা থেকে 3 কেজি তেল পাচ্ছ, তাহলে তুমি সরিষার জাতটা খুব ইম্পর্টেন্ট না, তেলটা ঝাঁঝালো হয় এটা ইম্পর্টেন্ট না। আবার সরিষার মধ্যে
কিছু আছে ক্যানোলা টাইপের সরিষা, কোনটা আছে নেপাস টাইপের সরিষা। ক্যানোলা টাইপ কি নেপাস টাইপ কি এটা এগ্রিকালচার বইতে ডিটেল লেখা আছে। তোমরা একটু জাতের নামগুলো দেখে রাখবা, এই যে তোমার সরিষার জাতের নাম, জাতের বৈশিষ্ট্য, বিশেষ করে জীবনকাল, এটা কোনটা কতদিন, এই জিনিসগুলো আমাদের বাড়ির সরিষা থেকে দেখে রাখতে হবে। তিল আনইম্পর্টেন্ট। এই যে তোমার চীনাবাদাম আনইম্পর্টেন্ট, চীনাবাদাম কোথায় হয় একটু দেখে রাখবা। দেখো আমাদের কিন্তু চীনাবাদামের সাইন্টিফিক নেম আসছিল আজকে যখন কোশ্চেন দেখলাম। তো এই জিনিসগুলো, সূর্যমুখী কিরণী কিসের জাতের নাম? কিরণী হচ্ছে তোমার সূর্যমুখীর জাতের নাম। একটু জাতটা জেনে রাখলে, সূর্যমুখী কোথায় আবিষ্কার ইয়ে হয়, সূর্যমুখী হয় লবণাক্ততা অঞ্চলে। আচ্ছা, তারপর সয়াবিনটাও আমাদের লবণাক্ত অঞ্চলে হয়। সয়াবিন কি জাতীয় ফসল? লিগিউম জাতীয় ফসল, পড হয়। আর সয়াবিনের মধ্যে তোমার কি হয়, সোহাগ, ব্র্যাক, এরকম সয়াবিনের কিছু জাতের নাম। তো তিল, তিল লাগবে না, তিসি লাগবে না। তারপরে ইয়ে টমেটোটা ইম্পর্টেন্ট, টমেটোর কিছু জাতের নাম ইম্পর্টেন্ট। মানিক, রতন, অপূর্ব, চৈতি, শিলা, লালিমা, কোনটা কি নাম একটু জেনে রাখবা। খেয়াল করে দেখো, টমেটো বাংলাদেশে হয় শীতকালে, কিন্তু গ্রীষ্মকালেও টমেটো চাষ করা যায়। এটাকে বলা হয় গ্রীষ্মকালীন টমেটো। তোমাকে যদি প্রশ্ন করে দুইটা গ্রীষ্মকালীন টমেটোর জাতের নাম লিখো, আসে কিন্তু বারবার আসে। বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 6, সম্ভবত এই দুইটা, বা বাড়ি টমেটো 2 বা 4, এই দুইটা হচ্ছে গ্রীষ্মকালে তোমার টমেটো উৎপন্ন হয়। তো তোমার এটা খুবই ইম্পর্টেন্ট। বাড়ি হাইব্রিড টমেটো 4 আর বাড়ি হাইব্রিড টমেটো 8, এই দুইটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। আচ্ছা, বেগুন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সবজি। বেগুনের নানান রকম প্রশ্ন হয়। বেগুনের কোন রোগটা সবচেয়ে ইয়ে, বেগুনের কোন পোকা, আমি বলছি ফল ওর ডগা ছিদ্রকারী পোকা। বেগুন বাংলাদেশে বেগুনের যে বিটি ব্রিঞ্জাল নিয়ে কিছু প্রশ্ন হয়, যে বিটি ব্রিঞ্জালটা কি, বাংলাদেশে জেনেটিক্যালি মডিফাইড প্রথম বিটি ব্রিঞ্জাল। বিটি ব্রিঞ্জাল বেগুনের কয়টা জাত বেরিয়েছে? BT1, BT2, BT3, BT4। তো বিটি ব্রিঞ্জাল 1। তারপরে কাজল, কাজলা, নয়নতারা, এগুলা কিসের জাতের নাম? লাফা কিসের জাতের নাম? বেগুনের তোমার কিছু রোগবালাই, কিছু পোকামাকড়, এই হচ্ছে। দেখো বাড়ি বিটি বেগুন 1, বাড়ি বিটি বেগুন 2, এই যে মূলা প্রশ্ন আসে না তেমন। তারপরে জাতের নামগুলো তো অবশ্যই সবগুলোর ক্ষেত্রে দেখে রাখবা। সিম তেমন প্রশ্ন আসে না, কখনো দেখিনি। তারপরে সিম, জ্যাকসিম, ঝাড়সিম, মটরশুঁটি, চিচিঙ্গা, ফুলকপি। ফুলকপির জাতের নাম, ফুলকপির মাথা খায় না লেজ খায়, ফুলকপির কিছু, ফুলকপি নিয়ে কিছু প্রশ্ন হয়, বাঁধাকপি নিয়ে কিছু প্রশ্ন হয়, জাতের নাম। এগুলো চীনা কপি, লাল শাক, মিষ্টি শাক, গিলাকর্মী, এগুলো আসে না। সীতা লাউ, লাউ লাউ, ঢেঁড়স, এগুলো কখনোই আসে নাই। তারপরে ঝিঙ্গা আসে নাই, লেটুস আসে নাই, বরবটি আসে নাই, বাড়ি করলা তেমন কখনো আসে নাই, চাল কুমড়া আসে নাই, পটল আসে নাই, পুঁই শাক আসে নাই, ডাঁটা আসে নাই। তারপরে মিষ্টি জাত, মরিচের জাত, চিনাল, কিছু নতুন ফসল আছে যা তোমরাও একটু চিনে রাখবে এজ এন এগ্রিকালচারিস্ট। দেখবা কৃষি মেলায় ওটা খুব মানে দেখায়। চিনাল নামে একটা ফসল আছে, যেটা একটু স্পাইসি একটা ফসল হয়তো বা। ব্রকলি, ব্রকলি একটা নতুন ফসল, ব্রকলির সাইন্টিফিক নেম কিন্তু আসছিল গতবারের পরীক্ষায়। তো এই জিনিসগুলো, স্কোয়াশ টোয়াশ, এগুলো যদিও আসে না, জাতের নাম, সাইন্টিফিক নেম, এগুলো আমাদের পড়ে রাখতে হবে। এইবার হচ্ছে ফল জাতীয় ফসল, যেমন আম। আম সম্বন্ধে রিসার্চ করতে হবে, আমের ফ্রুট বেকিং কিভাবে করে, আমের পোকা কি হয়, বাংলাদেশে কোন আম সবচেয়ে ইয়ে হয়, জিআই পণ্য কোনটা, তারপরে কোনটা হাইব্রিড জাতের আম, কোন আম তোমার TSS বেশি, কোন আম TSS কম, পাহাড়ের জন্য কোন আম ভালো, এই জাতীয় আম সম্বন্ধে একটু ডিটেল পড়ে রাখবা। বাংলায় লেখা, এখান থেকে তুমি যে পয়েন্টগুলো নোট করে পড়ে রাখবা। আর তোমাদেরকে বলতেছি নোট করে পড়ে রাখবা, নোট করে পড়ে রাখবা, পারবা পারবা। এই যে তোমাদেরকে বলতেছি না, তোমরা ভাবতেছো যে স্যার তো সবকিছু আমাদেরকে করতে বললো, স্যারে তো কিছু করে দিল না, আমি তোমাদেরকেও কিছু নোট দিব, ওইটা আমার দায়িত্ব লাস্টে। কিন্তু তুমি যদি আমার নোটের উপর ডিপেন্ড করে থাকো, তুমি যদি নিজে না পড়ো, তাহলে তুমি ভালো পারবে না। তাহলে আগে তুমি নোট করো, পরে আমি তোমাদেরকে একটা নোট দিব, ওইটার সাথে মিলাই পড়ো, তাহলে দেখবা তোমাদের ভালো হবে। মানে আমি এই বই এক্সট্রাক্ট করে করে আমি নিজেও একটা নোট করছি, যেগুলো আসে, যেগুলো আসে না আলাদা করে। ঠিক আছে? তো এরকম আনারস, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। পেয়ারা, পেয়ারার জাত, এইগুলো আমাদের ইয়েতে আমরা একটু এই বইটার ভিতরে দিকে যাই। ড্রাগন ফল যেহেতু এখন একটা প্রমিনেন্ট ক্রপ, ড্রাগন ফল সম্বন্ধে জানবা। উচ্চ ফলনশীল কিছু জাত, যেমন তোমাকে আমি যদি বলে মাল্টার সাইন্টিফিক নেম কি, বাংলাদেশে মাল্টা এখন খুব চাষ হচ্ছে। তো ফুল নিয়ে তেমন কখনো কোনো প্রশ্ন আমি দেখিনি। রসুন অনেক সময় বিনা চাষে রসুন করা যায়, জিরো টিলেজে, একটু দেখে রাখবা। ডিমলা বা সুন্দরী কিসের জাতের নাম? হলুদের জাতের নাম। তো এই জিনিসগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। আর এই যে এগুলো তোমার একাঙ্গী, তেজপাতা, টিটিগেলি, হাই ভুট্টা, ভুট্টার প্রশ্ন হয় যদি তুমি ওই যে ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে তোমার যদি পরীক্ষা হয়, তখন ওই BMW এর ওইটা নিয়ে থেকে তোমার কিছু ইয়ে হবে। আলু বোখরা টুকরা, পান টান, হাবি জাবি, এগুলো প্রশ্ন হয় না। ইভেন এখানেও গম আছে, কারণ এই বইটা যখন বের করছিল তখন গম গবেষণা ইনস্টিটিউট ছিল বাড়ির বাড়ির আন্ডারে ছিল, পরে আলাদা করে গম গবেষণা ইনস্টিটিউট হয়েছে। তো ওরা কিছু টেকনোলজি ডেভেলপ করছে, যে তোমার ডাবের পানি কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে তোমার অধিক ফসল ফলানো যায়, আমের জুস তৈরি করা যায়, এগুলো আমাদের জানার দরকার নেই, মানে এগুলো একেবারেই
আসে না, কখনোই আসে না। এগুলো আমাদের জানা না জেনে, তবে কোন ফসলের সাথে কোন ফসল মিক্স করে করা যায় এগুলো আমাদের জানতে হবে। এইবার একটু দেখো, আমরা প্রথমেই আমরা একটা ফসল দেখলাম যে তোমার আলু। দেখো আলুর মধ্যে তোমার এখানে তোমার কিছু ফসলের তুমি যা তুমি একটু করে যখন পড়ে রাখবা তখন কিন্তু বুঝতে পারবা। কাউকে হুট করে যদি বলে ফেলি যে আলু তোমার কয় মাসে ফসল হয়, তুমি বললা 6 মাস লাগে আলু গাছ, কিন্তু আলু হয় তোমার 90 দিনে, 90 থেকে 95 দিনে, তুমি জানোই না। এই জিনিসগুলো জানতে হবে। তো তোমার মানে তোমার এখানে সবকিছুর মধ্যে তুমি যখন নোট করবা তখন তোমার বাড়ি আলু তেরোর নাম হচ্ছে গ্রানুলা। তারপরে এখানে কবে জাত উদ্ভাবন হয় এগুলো কিচ্ছু জানা লাগবে না। আলুর হেক্টর প্রতি উৎপাদন 25 থেকে 30 টন। একটা ধারণা তো তোমার লাগবে যে আলুর উৎপাদনটা কমে। 100 টন তো উৎপাদন না। তুমি যদি আলুর উৎপাদন 6 টন লেখো তাইলেও ভুল হবে। আলুর উৎপাদন যদি 100 টন লেখো ভুল হবে। তবে আলুর উৎপাদন যদি তুমি 40 টন লেখো তাহলে ভুল হবে না। কারণ 25 থেকে 30 টন এই গ্রানুলা, আরো কিছু জাত আছে হয়তো বা এর চেয়েও বেশি। তো এরকম কিছু জাতের নাম তোমার দেখো, এই যে তোমার এই এটা 25 থেকে 30 অ্যাস্টোরিক্স, লেডি রোজেটা। তো বাংলাদেশে কোনটা জাতগুলো, যে জাতগুলো পপুলার সেটা সম্বন্ধে লিখতে হবে। আমি তোমার আমার বইতে লিখে দিছি। এই দেখো তোমার বিভিন্ন আলো কেটে ছবি তুলে দেওয়া যেগুলো, এগুলো সব মানে সব পড়া সম্ভব না, সব পড়া দেখার দরকার নেই। তবে একটু একটু করে দেখে গেলে তোমার এগ্রিকালচারাল নলেজ বাড়বে। তুমি যখন ভাইবা দিবা এই বিষয়গুলো অনেক সময় কাজে লাগবে। এগ্রিকালচারাল নলেজ বাড়ানোটা খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি শুধু ভাইবো না যে পরীক্ষার হলে তুমি এই যে তুমি একটা ফসলের জাতের নাম জানো, সাইন্টিফিক নাম জানো, পড়ে আসলে কিন্তু হুট করে তুমি মনে করো একটা ফসলের ডিটেল যে আলু আসলে বলেন তো আলু চাষ করার ক্ষেত্রে কি কি বাধা আমাদের, বাংলাদেশে কেন আলু চাষ সমস্যা, বা বাংলাদেশের আলু কেন মানে বিদেশে রপ্তানি করা যায় না, এত আলু নষ্ট হয় এই বছর, যে বাংলাদেশে আলু লাস্টের দিকে রাস্তায় 10 টাকা কেজি বিক্রি করছে তাও মানুষ নেয় নাই। আলু কি আমরা রপ্তানি করতে পারতাম না? কেন রপ্তানি করতে পারি না? এখন আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তো আপনাকে একটু ডিটেল করতে হবে। বাংলাদেশে আলুর একটা বড় সমস্যা হচ্ছে সুতলি পোকা, এবং এটা তোমার এটা যেটা ডিম বা তোমার লার্ভা যেটা, এটা আলুর মধ্যে রয়ে যায়, বছরের পর বছর রয়ে যায়। এখন একবার রাশিয়াতে তোমার আলু রপ্তানি করার পর ওরা যখন সুতলি পোকা পাইছে তখন ওরা আলু ফেরত দিছে এবং বলছে যে বাংলাদেশ থেকে আর কখনো রপ্তানি করবে না। এখন অনেক দেশই আর আলু বাংলাদেশ থেকে রপ্তানি করে না। এখন বাংলাদেশের পলিসি চেঞ্জ করতে হবে, গ্যাপ ফলো করতে হবে, বিভিন্ন ভাবেই তোমার আলু আমরা রপ্তানি করার ব্যবস্থা করতে পারি। এখন এই যে কথাগুলো আমি বললাম এটা আমার সারা জীবনের এক্সপিরিয়েন্স থেকে বললাম। তুমিও যদি আলু সম্বন্ধে ভালো করে জানো তাহলে তুমিও ইয়েগুলো তুমি কথা বলতে পারবা। এই জিনিসগুলো জানার জন্য তোমাকে আরো ডিটেল পড়তে হবে। এবং আলু বলো, এগ্রিকালচার রিলেটেড যত রিল ভিডিও আছে তত সেগুলো দেখো। তুমি তো খালি রিল ভিডিওতে খালি সারাদিন খালি ওই যে শাকিব খান কয়টা বিয়ে করছে, তারপরে সাকিব আল হাসানের কয়টা ছেলে মেয়ে, তারপরে তোমার কোন নায়িকা কি করলো, কোন নায়িকার আজকে মানে শাড়ির ডিজাইন কি হলো, এগুলো না দেখে ওগুলোই দেখবো এগ্রিকালচার, ওগুলাও দেখা লাগবে এমন না যে ওগুলা ওরা এগুলো এগ্রিকালচার গুলো দেখলে তোমার ভালো ধারণা হবে। তাহলে আলু সম্বন্ধে আমরা জানলাম। ঠিক এইভাবে অন্যান্য ফসলগুলো সম্বন্ধে একটু একটু করে জানবো, জাতের নাম জানবো। জানলে আমরা এই বইটা অনেক বড় বই, এই বই থেকে বাড়ি ছোলা আমরা কি সব পড়বো পড়বো না। 2-4টা রোগের নাম দেখলাম, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন পাউডারি মিলডিউটা, এটা হচ্ছে তোমার এই ইয়ের ক্ষেত্রে খুবই, তোমার এই যে পালস জাতীয় ফসলের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। তারপরে জাপ পোকা হচ্ছে এফিড বা জাপ পোকা হচ্ছে তোমার সিম জাতীয় ফসলে ডেঞ্জারাস। এখন তোমার এটি জানতে হবে যে কোন ফসলের জন্য কোন জাতীয় পোকা, কোন জাতীয় রোগগুলা বেশি ডেঞ্জারাস। একটু একটু করে জানলে, এই বইটা যদি একটু নাড়াচাড়ে দেখো তাহলে তুমি আশা করি যে তুমিও খুব ভালো করবা। এবং ফাইনালি তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমি এই বইয়ের উপর একটা নোট করে রাখছি, সেটা তোমাদেরকে আমি দিব অলরেডি। এগ্রিকেরিয়ার বইটা যেটা আছে সেটা যদি পড়ে কাভার করতে পারো তাহলে তুমি মনে করো যে এইখানে যে বইটা আছে এর 80% এগ্রিকেরিয়ার বইতে আছে। এরপরে আর একটা হ্যান্ড নোট আমি তোমাদের দিব, সেটা দিলে আরো 10% কাভার করবে, 90% কাভার করবে। তুমি কখনোই 100% যেতে পারবে না। 100% যেতে গেলে এই বইটা পড়লে তুমি আরো 5% কাভার করবা, কিন্তু 100% কখনোই কাভার করা সম্ভব না। সো আজকে তোমাদের সাথে হর্টিকালচার নিয়ে এই কথা ছিল। মোটামুটি আমরা একটা বড় একটা বই দেখছি। তোমাদেরকে কিন্তু আর কোনো বড় বড় বই দিব না। এই আধুনিক ধানের চাষ আর এটাই দুইটাই ছিল মেজর বই। এবং এই দুইটা বইয়ের পরে আরো যেগুলো দিব ছোট ছোট কিছু লিফলেট টিফলেট দিব, ওগুলো ইন ফিউচারে দিব। আমি এই বইটা তোমাদেরকে আজকে শেয়ার করব। এরপর আমাদের একটা পরীক্ষা হবে, সেটা সম্ভবত শুক্রবারে হতে পারে, শুক্রবার বা শনিবার। আমি আসলে খুবই ব্যস্ত থাকবো, পরীক্ষাটা নিয়ে ফেলবো। যেদিন পরীক্ষা হবে ওই দিন হয়তো বা ক্লাস নাও হতে পারে। আর যদি সুযোগ পাই অন্ততপক্ষে পরীক্ষার খাতাটা ইভালুয়েট করার জন্য হলেও কিছুক্ষণ কথা বলবো, সেটা আধা ঘন্টা হতে পারে। তো আমি তোমাদেরকে হর্টিকালচার, প্লান্ট প্যাথোলজি আর অ্যান্টোমোলজির উপর তোমাদের হয়তো বা 30, 40 বা 50 নাম্বার একটা পরীক্ষা নিব। এই হচ্ছে আমার কথা। তোমাদের কোনো কথা আছে? স্যার একটা কোশ্চেন ছিল।
বলো প্লিজ। স্যার যে বোল্টিং বোল্টিংটা একটু স্যার একটু বুঝাই দেন তো ভালোভাবে। ওটা বোল্টিং। বোল্টিং কিসে পাইছো কোন শব্দ? স্যার এই যে আপনার বইতেই প্রথম একটা কোশ্চেন আছে যে টেম্পারেচার রিকোয়ার ফর দ্য বোল্টিং ইন অনিয়ন ইজ লেস দেন 15 ডিগ্রি সেলসিয়াস। বোল্টিং বানানটা কি? BOLTING। এই মুহূর্তে আমার এটা মনে পড়তেছে না হোসেন, সরি বলতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ। তুমি পরে আমার সাথে বা এই গ্রুপেও তুমি কোশ্চেনটা একটু দিয়ে করতে পারো, আমরা একটু এক্সপ্লেন করতে পারবো। অন্য কেউ আর কিছু? যদি না হয় তাহলে আজকে রাখি। আজকে মানে আজকে হচ্ছে তোমার কি বার? আজকে মঙ্গলবার, হ্যাঁ। বুধবার ক্লাস হচ্ছে না, আজকে সোমবার। মঙ্গলবার নিশ্চিতভাবে ক্লাস হচ্ছে না। বুধবার নিশ্চিতভাবে ক্লাস হচ্ছে না। বৃহস্পতিবার নিশ্চিতভাবে ক্লাস হচ্ছে না। শুক্রবার পরীক্ষা হতে পারে, এবং তোমরা শুক্রবারে পরীক্ষার প্রিপারেশন নাও। অথবা শনিবারে পরীক্ষা হবে, শুক্রবার বা শনিবার, আমার সম্ভাবনা শুক্রবারে পরীক্ষাটা হয়ে যাবে, এবং পরীক্ষা পরবর্তী যে ক্লাসটা সেটা শুক্রবার হবে, না হলে শনিবারে হবে। তবে শনিবারে হলে একটু বলে রাখি, শনিবারে ডে টাইমে হবে। তোমাদের কোনো সমস্যা আছে? স্যার আমার আছে, আমি শনিবার থাক, মানে হচ্ছে শুক্রবার, মানে রাত্রেবেলা হলে আর কি ভালো হয়। আহ, ডে টাইমে চেষ্টা করবো রাতের বেলা, শুক্রবারের রাতে। যদি আমি আসলে হয়েছে কি, আমি খুব বিজি টাইম যাচ্ছে আমার এই সপ্তাহটা। আমি শুধু ওই পরীক্ষার পরবর্তীতে মানে কোশ্চেনটা নিয়ে, মানে কি যে কোশ্চেন পেপারটা নিয়ে, অ্যান্সার শিটটা নিয়ে আমরা একটা ডিসকাস করবো এটা শনিবারে। যদি করি, তুমি যদি মিস করো তাহলে তুমি পরে তোমার কোশ্চেন পেপারটা আমার সাথে অ্যানালাইসিস করে নিও, ঠিক আছে? তো আমরা শনিবারে সেটা ডে টাইমে একটু আধা ঘন্টার জন্য হলেও আমরা একটু ক্লাসটা করে নিব। সো এই হচ্ছে আমাদের এক্সাম রিলেটেড ইনফরমেশন। তারপরে রবি সোমবারও ক্লাস হবে না। সোমবার হতে পারে নেক্সট সোমবার, আজকে সোমবার, নেক্সট সোমবার, এর আগে মাঝখানে শুধু একটা এক্সাম হবে, এক্সাম পরবর্তী ইয়ে হবে। সেটা আমি তোমাদের গ্রুপে নোটিফাই করবো। তাহলে শুক্রবার আমাদের আমাদের হচ্ছে এক্সাম, এই তিনটা সাবজেক্ট, হর্টিকালচার, প্লান্ট প্যাথোলজি, এন্টোমোলজি। তোমরা একটু যদি নিজেরা পড়ো তাহলে তোমার কিন্তু সুবিধা হবে। না পড়ে পরীক্ষা দিয়ে আসলে কিন্তু খুব একটা লাভ হবে না। একটু করে তোমরা পড়ো। আমি চেষ্টা করবো ইজি প্রশ্ন করতে, ঠিক আছে? ডিটেল ভিতর থেকে প্রশ্ন করবো না, কিন্তু তোমরা পড়ো। হ্যাঁ, এমন কোনো মানে ইয়ে করো না যে আসলে হুদাহুদি কিন্তু এই যে আমার চাপে যদি একটু পড়া হয়ে যায় তাহলে তোমার কিন্তু একটা মানে ক্লাস পড়া মিলে তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। পরবর্তীতে তোমার যখন চাকরির প্রিপারেশন নিতে যাবে তখন দেখবা যে খুব ইজি লাগতেছে। সো থ্যাংক ইউ। আমরা তাহলে ইয়ে করি, আমার এই ব্যস্ত সপ্তাহের মাঝখানে তোমাদের যদি কোনো ইয়ে থাকে তোমরা জানাও। তবে আগামী সোমবার হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস, এর মাঝখানে শুধু এক্সাম। সবাই ভালো থাকবে, হ্যাঁ। গুড নাইট। জি স্যার, থ্যাংক ইউ। আমি আজকে রেকর্ড প্লাস যে বই দুইটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।